ঈদের ছুটিতে বাড়ি এসেছে জিন। এই 3 দিন থেকে খুব সাবধানে থাকতে হবে। জিনের সামনে পড়া যাবে না একদমই। এই মহিলা খুব সাংঘাতিক, অপমান করে কলিজা সিদ্ধ করে ফেলে। আর সে জবাব দিলে জাংকুক রেগে মেগে ভূত হয়ে ঝগড়াঝাটি শুরু করে দেয়। কয়েক মাস হলো জাংকুকের মধ্যে বেশ পরিবর্তন এসেছে। পায়ে পা লাগে এখন আর ঝগড়া করতে আসে না। মাঝে মধ্যে ছাদে দেখা হলে টুকটাক স্বাভাবিক কথাবার্তা হয় এখন। তোর কেন যেন ভালো লাগে এই জাংকুককে। ইচ্ছে করে ছেলেটাকে ভালোবেসে আরো বদলে দিতে। যে ছেলে কয়েকটা কড়া কথায় এতটুকু পরিবর্তন হতে পারে, সেই ছেলেকে ভালোবাসা দিয়ে বোঝালে আরো পরিবর্তন হওয়ার সম্ভাবনা রাখে। শুনেছি রোজ বাদে আর কারোর সাথে কথা বলে না জাংকুক। রোজের সাথেও খুব অল্প কথাবার্তা হয় এখন, নামমাত্র গার্লফ্রেন্ড। দেখা সাক্ষাৎ একেবারে বন্ধ করে দিয়েছে। এসব জেহুব বলেছে ন্যান্সিকে, আর ন্যান্সি বলেছে তেকে। কলেজ থেকে এসে খেয়ে দিয়ে ঘুম দিয়েছিল তে। ঘুম ভেঙে গেল দরজায় ঠক ঠক শব্দ শুনে। দরজা খুলেই দেখতে পেল জিন রণ মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে। সে দরজা খুলতেই দুটো বস্ত্র ছুঁড়ে মারল মুখে। বস্ত্র দুটির মধ্যে একটিতে ওড়না আর একটি অন্তর্বাস, যা জাংকুকের কাবার্ড গোছাতে গিয়ে পেয়েছে জিন। ছেলের প্রতি তীব্র অবিশ্বাস আর ক্রোধটুকু প্রকাশ করতে পারেনি সে, কারণ জাংকুক ক্লাসে গেছে। 5টার পর বাসায় আসবে। জাংকুককে পরে বুঝে নিবে সে। আপাতত আইরিনের মেয়েকে শায়েস্তা করবে সে। তার শরীর কাঁপতে শুরু করেছে। নিশ্চয় জাংকুকের ঘরে এসব পেয়েছে মিসেস জিন। একদিকে লজ্জা, অপরদিকে ভয়ে শরীর ঘাম ছেড়ে দিল তের। আর জিন করে বসলো ভয়াবহ এক ঘটনা। প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে সম্পূর্ণ ছাই ফেললো তের উপর। আকস্মিক নিজের হাতের 5টা আঙ্গুল বসিয়ে দিল তের শ্যামলাটে নরম গালে। শুধু তাই নয়, একাধারে কুরুচিপূর্ণ বাক্যে তের সমস্ত সত্তাকে নাড়িয়ে তুলল। ঠোঁটের কোণা বেয়ে রক্ত ছলকে পড়ল তের। 2 চোখ উপচে বেরোচ্ছে অশ্রুধারা। সেদিকে খেয়াল নেই জিনে। সে তের শরীরে আঘাত করার পাশাপাশি মনকেও আঘাতে আঘাতে ভেঙে গুড়িয়ে দিতে ব্যস্ত। বাবা মায়ের আদরের সন্তান তের আজ এটাই কি প্রাপ্য ছিল? এই বাড়িতে সে রয়েছে শুধুমাত্র কিম নামজনের অনুরোধে। সে জেলসে পড়ে থাকতে আসেনি, এমনও নয়। তার ভরণ পোষণের দায়িত্ব কিম নামজনের উপরে চাপিয়ে দিয়েছে সে। বাংলাদেশে তার 2টো ব্যাংক অ্যাকাউন্ট। একটাতে আমেরিকা থেকে প্রতি মাসে বাবা টাকা পাঠায়, আরেকটাতে তার নামে রয়েছে 35 লক্ষ টাকা। একজন সফল ব্যবসায়ী মেয়ে হয়ে এভাবে ডক্টর জিনের অপমান, খাওয়া পড়ার খোঁটা শুনবে? কি ভেবেছে জিন তার হাজবেন্ডের অর্থে সে চলছে, পড়াশোনা করেছে? পৃথিবী উল্টে পাল্টে যাক, ধ্বংস হয়ে যাক এই পৃথিবী, তবু এই অপমান সহ্য করবে না সে। মিসেস জিনকে আজ যোগ্য কিছু জবাব দিয়ে বেরিয়ে যাবে এই বাড়ি থেকে। তার কাছে সম্পর্কের চেয়েও, কিম নামজনের অনুরোধের চেয়েও নিজের আত্মসম্মানটা বড়। ঠোঁটের কোণা বেয়ে পড়া রক্তটুকু তর্জনীতে মুছে নিল তে। মুছে নিল গাল বেয়ে পড়া অস্ত্রটুকু। এরপর নিজেকে যথাসম্ভব শক্ত করে নিয়ে দৃঢ় গলায় বলল, মিসেস কিম সক জিন, অনেক বলেছেন আপনি, এইবার আপনার সোনার পালা। চমকে গেল জিন। হতভম্ব মুখে তাকিয়ে রইল তের বিধ্বস্ত মুখপানে। বুক কেঁপে উঠল বহু বছর পূর্বে দেখা সেই মুখটিকে মনে করে। সেই মুখটা আইরিনের। আজ তে যেন আইরিনের রূপে তার সামনে দাঁড়িয়ে আছে। ঢোক গিলল সে। দৃষ্টিজোড়া তীর্যক করে বলল, বিয়াদব মেয়ে, নাম ধরে ডাকছিস আমার? আপনি আমার খুব আদরের শাশুড়ি নন, অধিকার দেননি যে শাশুড়ি মা বলে ডাকবো। জিন স্তম্ভিত হয়ে গেল এই মেয়ের সাহস দেখে। তেড়ে আসলো কষিয়ে আরো কয়েকটা থাপ্পড় মারতে, কিন্তু সফল হলো না। তার পূর্বে তে তার হাত ধরে ময়লা ছাড়ার মতো ছুঁড়ে ফেললো। কিঞ্চিত ব্যথা পেয়ে মুখ হা হয়ে গেল জিনের। টান বাহুতে চেপে ধরে চিৎকার করে উঠলো। তার সে চিৎকার শুনে রান্নাঘর থেকে কাজের মহিলা দৌড়ে এলেন। তে আর এক মুহূর্ত দাঁড়ালো না। এই নিচু মহিলার আর একটি কথা শোনা তো দূরে থাক, মুখ দর্শন করার ইচ্ছে নেই তার। শুধু সঠিক কিছু জবাব দিয়ে চলে যাওয়ার অপেক্ষা। এই ঘরে তার জন্য ছোট্ট একটা বুক শেলফে এনেছিল কিম নামজুন। উপরের তাকে শেষের দিকে কয়েকটা ডায়েরি। তার মাঝে সবুজ রঙের সবচেয়ে পুরনো ডায়েরিটা নিয়ে ফের জিনের সম্মুখে দাঁড়ালো তে। জিন অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তে মুখে তাচ্ছিল্যতা মিশিয়ে হাসি ফুটিয়ে বলল, এই ডায়েরিটা আপনার ছেলেকে পড়তে বলেছিলাম। সে আপনাকে এতটাই বিশ্বাস করে, অন্ধবিশ্বাস করে যে এটা ছুঁয়েও দেখেনি। ভয়ানক ভাবে চমকে গেল জিন। তাড়াতাড়ি তাকালো পেছনের দিকে তাকিয়ে থাকা কাজের মহিলার দিকে। কড়া গলায় বলল, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। ভয়ে তৎক্ষণাৎ চলে গেল কাজের মহিলাটি। জিন মানুষটাই এমন, যার ভয়ে বাড়ির কাজের লোক থেকে পরিবারের সদস্য সবাই তটস্থ থাকে। কাজের মহিলা চলে যেতে এতে আবারও তাচ্ছিল্যের হাসি আসলো। এত ভয়? এটাই স্বাভাবিক, যারা অন্যায় করে তারাই তো ভয় পায়। কি বলতে চাচ্ছিস তুই? চোখ মুখ শক্ত হয়ে গেল তে। পৃথিবীতে বোধহয় এই মহিলাই প্রথম যে তার সঙ্গে কদর্য আচরণ করছে। তাই আর সময় নিল না সে। ডায়েরিটা দেখিয়ে বলতে শুরু করলো, আমার কি মনে হয় জানেন, জাংকুক ভয় পেত এটা পড়তে। যদি মায়ের বিরুদ্ধে কোনো চরম সত্যি জেনে যায়
পৃথিবীতে সবার বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া যায়, কিন্তু জন্মদাত্রীর মায়ের বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া যায় না। যখন এটা বুঝতে পারলাম তখন আর চেষ্টা করিনি জাঙ্কুকের ভুল ভাঙাতে। আঙ্কেলকেও নিষেধ করে দিয়েছিলাম। ডক্টর কিম সুক জিনকে দয়া করেছিলাম যে তার ছেলে তাকে যেন ভুল বুঝে চলে না যায়। আপনি কি জানেন আপনার ভিতরে অমানবিকতা পুরোপুরি আপনার দুই ছেলে মেয়ে ধারণ করেনি? ওদের ভিতরে নিষ্পাপ একটা মন আছে। তীব্র ক্রোধে থরথর করে কাঁপতে শুরু করলো জিন। ইচ্ছে হলো মেয়েটার গলা টিপে কণ্ঠনালী রোধ করতে। দু হাত শক্ত মুঠ করে দাঁড়িয়ে রইল মূর্তির ন্যায়। থেমে রইল না। সে বলতে থাকলো লুকিয়ে রাখা সেই অতীত, যে অতীত ডায়েরিতে লিপিবদ্ধ করে গেছে তের মা আইরিন। জিন আর আইরিন বেস্ট ফ্রেন্ড ছিল, তাই না ডক্টর কিম সুক জি? এই প্রশ্নে আতঙ্কিত হয়ে তাকালো জিন। তে সব জানে, সব। কামতে শুরু করলো সে। অন্যার কোনা ধরে মুছতে শুরু করলো কপাল, মুখ আর গলা বেয়ে নিশ্চিত হওয়া সে জল। আম্মু আর আঙ্কেলের 7 বছরের সম্পর্ক ছিল। আপনি ছিলেন আমার মায়ের ঘনিষ্ঠ বান্ধবী। আম্মু তার জীবনের সমস্ত ঘটনা আপনার সাথে শেয়ার করত। শেয়ার করেছিল আঙ্কেলের কথাও। আপনি নিজেই জাস্ট 3 বার দেখা করেছিলেন আঙ্কেলের সাথে। প্রথম দেখাতেই আপনি চিনতে পারেন নামজুন আঙ্কেলকে। নামজুন আঙ্কেল আপনার বাবার বন্ধুর ছেলে। আপনার অহমিকে আঘাত পড়ে সেদিন। অত্যন্ত সুন্দরী হওয়ার সত্ত্বেও আপনি নিখুঁত প্রেমিক আর ভালোবাসা পাননি। আর আইরিন শ্যামরার চেহারার হয়েও কিম নামজুনের মতন সুদর্শন পুরুষের খাঁটি ভালোবাসা পাচ্ছে। ঠিক এখানটাতে আঘাত পান আপনি। আপনার মনে হতে থাকে কিম নামজুন আইরিনের জন্য পারফেক্ট নন, উনি পারফেক্ট কেবল আপনারই জন্য। সেদিন থেকে একের পর এক ষড়যন্ত্র শুরু করে দেন আপনি। আর আপনাকে সাহায্য করে আপনার বড়লোক দাদু ভাই, বাবা আর আপনার প্রয়াত শ্বশুর শাশুড়ি। তারা চাইতেন আপনার সাথে আঙ্কেলের বিয়ে হোক। এরপর আপনার বাবার সকল প্রপার্টির মালিক হন নামজুন আঙ্কেল। কারণ আম্মু মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আঙ্কেলও মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। তাই তারা আপনার মতন উচ্চবিত্ত পরিবারের মেয়েকে ঘরে বউ করার স্বপ্ন দেখছিল। দুজন মানুষের হৃদয় ভেঙে স্বপ্ন ধ্বংস করে আপনারা সফল হয়েছিলেন, পূরণ করেছিলেন নিজেদের অন্যায় স্বপ্নকে। আম্মু সেদিন জানতে পারে তার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে তার প্রিয় বান্ধবী। সেদিন একদিকে ভালোবাসা হারানোর যন্ত্রণা, অপরদিকে বান্ধবীর বিশ্বাসঘাতকতার বিষাক্ত ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে। সে যাত্রায় আম্মু বেঁচে যায়। নামজুন আঙ্কেল সব বাধা পেরিয়ে হসপিটালে ছুটে আসে। নানা নানু মামাদের সামনে পা ধরে ক্ষমা চায় আম্মুর কাছে। আমার আম্মু নির্বাক হয়ে শুধু 2 চোখের অশ্রু ঝরিয়েছিল। নামজুন আঙ্কেল বুঝে গিয়েছিল তার আইরিন তাকে ক্ষমা করলেও তার সঙ্গে কথা বলতে বা তার মুখ দেখতে আগ্রহী নন। ভালোবাসার মানুষকে চাইলেও ঘৃণা করা যায় না। আম্মুও ঘৃণা করতে পারেনি, তাই ক্ষমা করার সঙ্গে হৃদয় ধারণ করা পুরুষকে চির মুক্তি দিয়ে দান করেছিল আপনাকে। আফসোস আপনার মনের কদর্যতার ভিড়ে নামজুন আঙ্কেল জায়গা পাননি। একটা কথা চির সত্যি যা আম্মু স্পষ্ট করে লিখে গিয়েছে। ওই সময় পরিস্থিতি এমন ছিল যে নামজুন আঙ্কেলকে পুরোপুরি দোষ দেয়া যায় না, তবে আংশিক দোষী সে ছিলই। আমার কি মনে হয় জানেন মিসেস কিম সুক জি, ওই সময়ের ঘটনাগুলো যদি আজকে এই সময় ঘটতো তাহলে নামজুন আঙ্কেলকে আপনি পেতেন না। আংশিক দোষীও সে হতো না। আফসোস সময়টা তখন অন্যরকম ছিল। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা জানে পরিবারের প্রতি দায়িত্ব কেমন হয়, কি প্রকারের হয়। আঙ্কেল মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিল, আর মধ্যবিত্ত পরিবারের সন্তানরা স্যাক্রিফাইস করতে করতে জীবন যৌবন সব ধ্বংস হয়ে যায়। যার চাক্ষুষ প্রমাণ নামজুন আঙ্কেল। তিনি তার আইরিনকে এতটাই ভালোবাসতেন যে শেষে সম্ভ্রান্ত পরিবারের ছেলে তার বন্ধু মানে আমার বাবার হাতে তুলে দেন আম্মুকে। আম্মু প্রেমিকের বাছাই করা পাত্রকে সাদরে গ্রহণ করে সুখে সংসার পাতে। আপনি হেরে গিয়েছিলেন, আবারও হেরে গিয়েছিলেন আইরিনের কাছে, কারণ সে স্বামীর পরিপূর্ণ ভালোবাসা নিয়ে সংসার করেছে যা আপনি আজও পাননি। 2 হাতে কান চেপে ধরে চিৎকার করে উঠল কিম সুক জিন। তুই থাম, থাম তুই আইরিনের বাচ্চা। ঘৃণা ভরে তাকাইতে একজন উচ্চ শিক্ষিত মানুষ কতটা হিংসাত্মক হতে পারে জিনই তার প্রমাণ। সে খেয়াল করলো জিনের 2 চোখ ঝাপসা হয়ে উঠেছে। কান থেকে হাত সরিয়ে বুকের বাঁ পাশে শক্ত করে চেপে ধরে আছে। কষ্ট হচ্ছে নিজের ব্যর্থতাকে স্মরণ করে? বয়স তো অনেক হলো, তবু কেন বুঝতে পারছেন না? ষড়যন্ত্র করে আর যাই হোক জীবনে সফলতা অর্জন করা যায় না। শাট আপ! সত্যিই মানতে হবে মনের জোর না থাকলেও মুখের বেশ জোর আপনার। আম্মু ঠিকই বলেছে, আই মিন ঠিকই লিখেছে। মৃদু হাসলোতে সে হাসি জিনকে আরো বেশি ক্ষিপ্ত করে তুলল। আর সহ্য করতে পারছিল না সে। তেও বুঝলো যতটুকু বলা ছিল বলা শেষ, এবার যেতে হবে। মিসেস কিম সুক জিন, আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনার স্বামী আর পুত্রকে আমার থেকে আটকে রাখবেন। যদি না পারেন সে দায় আমার নয়। আমি স্টিল নাও জিয়ন জংকুকের স্ত্রী। আমার স্বামী যদি সম্মানের সাথে আমাকে গ্রহণ করতে চায়, পৃথিবীর কারো ক্ষমতা নেই আমাকে ওর জীবন থেকে সরিয়ে দেওয়ার।
আর আমার স্বামী যদি আমাকে ত্যাগ করতে চায়, পৃথিবীর কারোর ক্ষমতা নেই আমাকে আটকে রাখার। জাস্ট মাইন্ড ইট। এরপর নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাইতে জিনতের মুখে অতীত শুনে কিছুক্ষণের জন্য অস্বাভাবিক হলো, পরক্ষণেই নিজেকে সামলে নেয় আর মনে মনে বিজয়ের হাসি হাসে। দুজন যুবক যুবতী একই বাড়িতে রয়েছে, সম্পর্কে স্বামী স্ত্রী। যতই ছেলের মনে বিষ ঢুকিয়ে দিক, পুরুষ মানুষই তো। আর সে তো আইরিনের মতোই বশীকরণ মন্ত্র জানে, নয়তো কিভাবে আকস্মিক তাদের জীবনে হানা দিল, স্বামী সন্তানকে বশ করে কিভাবে বাড়িতে প্রবেশ করলো। নিজের ভুলটা বুঝতে পারে জিন। একদমই উচিত হয়নি জাঙ্কুককে এভাবে ছেড়ে রাখা। না জানি ঠিক কতটা গভীরতায় পৌঁছেছিল তে আর জাঙ্কুকের সম্পর্ক। সে ভয়েই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে জিন। মুখে যা ইচ্ছে তাই বলেই ক্ষান্ত হয়নি, গায়েও হাত তুলেছে, কিন্তু ভাবতেও পারেনি এর পরিমাণ ঠিক কি দাঁড়াতে পারে। যে ভয়ে সে তের সঙ্গে অমানবিক আচরণ করলো, আজকের পর থেকে সেটাই যে সত্যি হবে সেটা গুণাক্ষরেও টের পেল না সে কেবল তের বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা উপভোগ করলো। বহু বছর আগের মতোই মনে মনে মিথ্যা সান্ত্বনা দিল নিজেকে। কিন্তু সে ভুলে গিয়েছিল কিম নামজুন আইরিনকে ভালোবাসলো, বিয়ে করতে পারেনি। এই একটা জায়গায় আটকে গিয়েছিল নামজুন। আর জাঙ্কুক তেকে ভালো না বাসলো, 3 কবুল পড়ে বিয়ে করেছে। আইনিভাবেও স্বীকৃত তে জাঙ্কুকের। যেখানে সম্পর্ক হালাল সেখানে মনের মিলন হতে কতক্ষণ। সৃষ্টিকর্তা হারাম সম্পর্কে রহমত দান না করলেও হালাল সম্পর্কে ঠিকই রহমত দান করেন। বাড়ি থেকে বেরিয়ে ন্যান্সিকে কল করেছিল তে। ন্যান্সির ফোন বন্ধ। এখন কি করবে সে, কোথায় যাবে, মাথা কাজ করছিল না তার। অতিরিক্ত রাগ আর দুশ্চিন্তায় মাথা ঘুরছিল খুব। কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত নেয় আপাতত নিজের গ্রামের বাড়ি ফিরে যাবে। তারপর বাড়ির লোকের সাথে আলোচনা করে হোস্টেলে উঠবে। বড় মুখ করে জিনকে বলে এসেছে তার ছেলে কাছে এলে গ্রহণ করবে, কিন্তু অত সৌভাগ্য যে তার নেই সে খুব ভালো করেই জানে। জাঙ্কুক হয়তো এখন তার সঙ্গে আগের মতো খারাপ আচরণ করে না, তাই বলে তাকে বউ বলে মেনে নেবে এমনটাও না। জেদের বসে জিনকে আঘাত করতেই কথাটা বলেছিল সে, ভেবেই রুদ্ধশ্বাস ছাড়লো সে। সিদ্ধান্ত অনুযায়ী রিক্সা নিল বাস টার্মিনালের উদ্দেশ্যে, কিন্তু পথিমধ্যেই হঠাৎ জ্ঞান হারিয়ে রিক্সা থেকে পড়ে গেল মেয়েটা। মুহূর্তেই হুলস্থুল অবস্থা হয়ে গেল রাস্তায়। জ্ঞান হারা মেয়েটাকে ধরাধরি করে নেওয়া হলো সদর হাসপাতালে। আয়ুর এক বান্ধবী সে সময় ওই পথ দিয়েই বাড়ি ফিরছিল। চলন্ত রিক্সা থেকে সে তেকে চিনতে পারে আর তৎক্ষণাৎ আয়ুকে কল করে জানায়, এই আয়ু, আমাদের এক ব্যাচ জুনিয়র মেয়েটা আছে না, ওই যে যার সাথে তোর ভালো সম্পর্ক, শ্যামলা করে মেয়েটা, সে তো সেন্সলেস হয়ে রাস্তায় পড়ে গেছে। সবাই ধরাধরি করে হসপিটালে নিয়ে গেল। জাঙ্কুক মাত্র বাড়িতে এসেছে। জিন তখন নিজ রুমে বসে কিছু বই ঘাটাঘাটি করছিল। এই সুযোগে কাজের মহিলা জাঙ্কুকে গটগট করে বাড়িতে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে দিল। যতটুকু সে জেনেছে শুনেছে ঠিক ততটুকুই। এরপর অন্য মুখে চেপে ধরে কেঁদে দিয়ে বলল, আহা গো, মেয়েটারে কেমনে মারলো, শাশুর মনে আল্লাহ দয়া মায়া দেয় নাই গো ভাই। মেয়েটা কষ্ট অপমান সহ্য করবেন না পাইরা চলে গেল। আল্লাহ জানে চাচা রাইতে আইসে কি তাণ্ডব বাজাইবো। আল্লাহ জানে মেয়েটা কই গেল, মা নাই, বাবা দেশে নাই। আহা গো। কাজের মহিলার বলা কথাগুলো আর হায় হতাশ শুনে জাঙ্কুকের সমস্ত পৃথিবী যেন থমকে গেল। তার মা হঠাৎ এমন করলো কেন? বুকের ভেতর তীব্র অস্থিরতায় দম বন্ধ হয়ে এলো তার। হুঁশে হোক আর বেহুশে নিজের রুম পর্যন্ত আর গেল না সে। ড্রয়িং রুমে ব্যাগ ফেলে, অ্যাপ্রন ফেলে, মোবাইল আর বাইকের চাবি নিয়ে বেরিয়ে গেল। এদিকে জিনিকে নিয়ে আয়ু সদর হাসপাতালের পথে পা বাড়িয়েছে। রিকশায় উঠে সুগাকে ফোন করে জানিয়ে দিয়েছে সে, জাঙ্কুককে নিয়ে ইমিডিয়েটলি সদর হাসপাতালে চলে আয় সুগা। সুগাকে কথাটা বলে ফোন কেটে কল করলো তেকে। এদিকে জাঙ্কুকের তের ফোনে লাগাতার কল করে যাচ্ছে। এক পর্যায়ে আয়ু জাঙ্কুক একসঙ্গে ফোন দেওয়া শুরু করলো। দুজনেই দুদিক থেকে তের ফোন ব্যস্ত পায়। জাঙ্কুকের ফোনে ওই সময় একটি মেসেজ আসে সুগার, এই শালা তোর ফোন ব্যস্ত কেন? আয়ু তোকে নিয়ে এক্ষুনি সদর হাসপাতালে যেতে বললো। আমি তোর বাড়ির কাছাকাছিই আছি, বের হ দ্রুত। জাঙ্কুকের বুকের ভিতর ধক করে উঠলো মেসেজটা পেয়ে। হাসপাতালে কেন যেতে বলেছে আয়ু? তের কিছু হলো নাকি? ভীতিগ্রস্ত হয়ে চোখ মুখ রক্তিম হয়ে উঠলো জাঙ্কুকের। বিড়বিড় করে বলল, না না, তে হাসপাতালে যাবে কি করে? আয়ু হয়তো অন্য কোনো দরকার বা অন্য কারো দরকারে যেতে বলেছে। অবিশ্বাস হলেও সত্যি জাঙ্কুকের এই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় লাগছে। তের জন্য দুশ্চিন্তায় নিজেকে এত অসহায় লাগছে কেন? হঠাৎই কোন সংকটে পড়ল সে।
সুগার গাড়ি এসে থামলো সদর হাসপাতালের সামনে। জাঙ্কুক তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দৌড় লাগালো। সুগা মাস্ক পরে অপেক্ষা করতে লাগলো ওদের ফিরে আসার। সে নিজে আর নামলো না। দেখা গেল কেউ চিনে ফেললে বাবা আর ভাইকে জানিয়ে দিবে, আর তারা রাগারাগি করবে একা একা বের হওয়ার জন্য। এদিকে তেকে দেখে যার পরনায় অবাক হচ্ছে জেনি আর আয়ু। এই মেয়েটা কি পাথর দিয়ে গড়া? বাড়িতে কি ঘটেছে জানে না তারা, তবে বুঝে নিল সাংঘাতিক কিছু ঘটেছে বলে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে এসেছে। উপরে উপরে শক্ত থাকলেও ভিতরে ভিতরে তীব্র কষ্টে অসুস্থ হয়ে পড়েছে। অথচ এই মুহূর্তে চোখ দুটো নির্বিকার, মুখে মলিন হাসি, হাত পায়ে ছিলে যাওয়া ত্বকে মেডিসিন দিয়ে ওষুধ লিখে দেওয়া হয়েছে। এই সব বুঝে নিয়ে জেনি আর আয়ুর উদ্দেশ্যে বলল, আমার বিপদের কথা শুনে তোমরা এইভাবে ছুটে আসবে ভাবতে পারিনি, ধন্যবাদ। এটুকু বলে ব্যাগপত্র নিয়ে বাস টার্মিনালের উদ্দেশ্যে পা বাড়ালো। যে মেয়েটা কিছুক্ষণ পূর্বে অজ্ঞান হয়ে পিচ ঢালা রাস্তায় পড়ে গিয়েছিল, সে মেয়েটা এত দ্রুতই নিজেকে কিভাবে শক্ত করে নিল ভাবতেই গা শিউরে উঠলো আয়ুর। সে তাড়াতাড়ি তের হাত থেকে ব্যাগ নিয়ে জেনিকে বলল, ওর জন্য টাপ কিনে নিয়ে আয়, আমরা ওপাশে বসার জায়গায় গিয়ে বসি। এদিকে এসে বসো এখানে। তে বসতে রাজি হলো না। সেই মুহূর্তে তীব্র দুশ্চিন্তাগ্রস্ত মুখ নিয়ে উপস্থিত হলো জাঙ্কুক। একটু চমকালো, তে নিজেকে সামলে নিল। জাঙ্কুক কোনো দিকে না তাকে আচমকা ওর হাত চেপে ধরে বলল, কি হয়েছে তোমার? তে চাপা আর্তনাদ করে উঠলো। আয়ু চেঁচিয়ে বলল, ওকে ছাড়, রিক্সা থেকে পড়ে ব্যথা পাইছে, ওখানেও জখম হয়েছে। তৎক্ষণাৎ হাত ছেড়ে দিল জাঙ্কুক। তে শক্ত মুখে দাঁড়িয়ে রইল। ওদের পাশ দিয়ে একজন মধ্যবয়স্ক পুরুষ লোক হাঁটা থামিয়ে তাদের দিকে তাকিয়ে রইল ভ্রু কুঁচকে। আয়ু খেয়াল করে মুখ ফিরিয়ে নিল। তে ইতস্তত ভাবে দাঁড়িয়ে রইল। ওদের ভাবমূর্তি দেখে জাঙ্কুক পাশে থাকা ভদ্রলোককে দেখে মৃদু হাসলো। ভদ্রলোকের মুখ কঠিন হলো এতে। জাঙ্কুক বুঝলো লোকটা তাকে সন্দেহ করছে। তার চটপটে চেহারা নিয়ে হয়েছে এক জ্বালা। সবাই দুষ্ট প্রকৃতিরই ভাবে। কিছু বলবেন আঙ্কেল? উত্তর দিল না ভদ্রলোক। তাকালো তের দিকে। তার চাহনি খেয়াল করে জাঙ্কুক চোখ মুখ কুচকে বলল, ও আমার বউ। লোকটা চমকে উঠলো তে আর আয়ু। সে চমকানো দেখে কিঞ্চিত লজ্জা পেল জাঙ্কুক। তের বিস্মিত দৃষ্টি দেখে কানের নিচে চুলকাতে শুরু করলো। ভদ্রলোক তের দিকে তাকালো জহিরি চোখে। তে খেয়াল করলো লোকটা তার দিকে প্রশ্নসূচক চোখে তাকিয়ে আছে। তাই জোরপূর্বক হেসে বোঝালো জাঙ্কুকের কথাই ঠিক, সে তার বউ। এবারে লোকটা অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করে স্থান ত্যাগ করলো। জাঙ্কুক তার যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, এদের জন্যই শান্তি নেই। এটা হসপিটালে এসেছিস, নিজের রোগী থাকলে তাকে সামলা, অন্যের রোগীর দিকে খেয়াল দিতে কে বলেছে? আয়ু বিস্মিত দৃষ্টিতে জাঙ্কুককে আপাদ মস্তক দেখতে লাগলো। তে তার সকল বিস্ময় ঝেড়ে প্রচন্ড বিরক্ত মুখে আয়ুর থেকে লাগেজ নিয়ে বলল, আসছি আপু। জাঙ্কুক চমকে উঠে খপ করে লাগেজ নিয়ে নিল হাত থেকে। অবাক কণ্ঠে বলল, আসছি মানে? তে জবাব দিল না। জেনি ডাব কিনে এনে তেকে এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নাও, শরীর ভালো লাগবে। তে নিতে চাইল না। সে দম আটকে দাঁড়িয়ে রইল। জাঙ্কুকের সামনে থেকে যেতে পারলে হাঁপ ছেড়ে বাঁচে সে। আর জাঙ্কুকের কর্মকাণ্ড দেখে বান্ধবীরা ভাবলো নিশ্চিত নেশা করেছে এ ছেলে। জেনির হাত থেকে ডাব নিয়ে তের সামনে ধরলো জাঙ্কুক। আমি ধরে রেখেছি, তুমি খাও। আকস্মিক দরদে মেজাজ খারাপ হলো তের। এসব আলগা দরদ দেখাতে আসবেন না। এই তে, একদম দাম দেখাবে না, যা বলছি তাই করো। আয়ু বসা থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো। বিস্ময়ে কেসে উঠলো জেনিও। তে থমথম মুখে চারপাশে তাকিয়ে দেখলো কয়েকজন তাদের দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে। আয়ু ভীত স্বরে বলল, এই জাঙ্কুক, আস্তে কথা বল, ছি ছি, মানুষ তাকিয়ে আছে। জাঙ্কুক আশেপাশে একবার তাকিয়ে তেকে বলল, খাও।